স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম কিবরিয়া। ঈদ মানেই দম ফাটানো হাসির নাটক, আর হাসির নাটকের জাদুকর ছিলেন হুমায়ুন আহমেদ। এবার হুমায়ুন নেই, কিন্তু রয়ে গেছে তার সৃষ্টি, আছে তার হাত ধরে উঠে আসা শিল্পীরা। এবার ঈদেও তারা মাতিয়ে রাখবেন অভিনয় জাদুতে। হুমায়ুনের নাটকের অনবদ্য তিন চরিত্রকে নিয়ে আমাদের আজকের আয়োজন হুমায়ুনের তিনজন। স্টুডিওতে আছেন ফারুক আহমেদ, আছেন ডাক্তার এজাজুল ইসলাম এবং স্বাধীন খুসরু। স্বাগত আপনাদের। ফারুক ভাই, আপনার কাছে যাচ্ছি প্রথমে। বেশ অনেকগুলো নাটকে আপনারা তিনজন একসঙ্গে অভিনয় করেছেন, বিশেষত হুমায়ুন আহমেদের নাটকে, যেটা শুরুতে বলছিলাম। তো নাটকে দেখা যায় আপনারা তিনজন বেশ ঘনিষ্ঠ এবং নানা রকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বাস্তব জীবনে আপনাদের সম্পর্কটা কেমন? মানে আপনারা তো তিনজন তিন জগতের লোক। এজাজ ভাই চিকিৎসক, স্বাধীন খুসরু যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন। তো বাস্তব জীবনে আপনাদের ইয়েটা কেমন? না, তিনজন আসলে তিন রাজ্যের না, তিনজনই আমরা অভিনেতা। প্রধান আমাদের যে পরিচয়, এটা আমাদের মূল পরিচয়। তো আমাদের তিনজনের সম্পর্ক খুবই মধুর, খুবই ভালো। মাঝে মাঝে যে ঝামেলা একটু হয় না তা না, মাঝে মাঝে ঝামেলা হতেই পারে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, বাবা ছেলে ঝগড়া হয়, সেরকম আমাদের ভিতরেও এরকম মান হয়, অভিমান হতেই মান পারে। অভিমান হয়, কিন্তু আমাদের মানে সম্পর্কটা আত্মিক, আর কিছু বলতে চাচ্ছি না। এই 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 সম্পর্কটা কি নাটক করতে গিয়েই আপনাদের মধ্যে, নাকি আগে থেকে আপনাদের না, পরিচয় ছিল? নাটক করতে গিয়ে আমাদের সাথে আমাদের সম্পর্কটা হয়েছে। ডাক্তার এজাজ, আপনি তো চিকিৎসক, রংপুর মেডিকেল কলেজে পড়েছেন এবং তখন থেকেই আপনি বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। তো নাটকের জগতে আসলেন কিভাবে? মানে এই জগতে আপনার পদার্পণ? ছোটবেলা থেকেই, কিন্তু আসল পদার্পণটা হয়েছে আমার শ্রদ্ধেয় হুমায়ুন স্যারের হাত ধরে। ছোটবেলাতে মঞ্চে কাজ করতাম, স্কুলে করেছি, মেডিকেল কলেজে করেছি, রংপুরে থিয়েটার করতাম, রেডিওতে কাজ করতাম। গাজীপুরে আসবার পর গাজীপুরে থিয়েটার করেছি, টেলিভিশন ইন্ডাস্ট্রিড হয়েছি, কিন্তু মূল কাজ যেটি সেটি হুমায়ুন স্যারের হাত ধরেই করেছি। আগেরগুলি আসলে স্যারের সঙ্গে কাজ করবার পর আর হিসাবের মধ্যে আসতে চায় না। আগেগুলো তো, তারপরেও তো আপনারা টিভি পর্দায় সমানভাবেই আপনাদের উপস্থিতি দেখা যাচ্ছে। হুমায়ুন আহমেদের সঙ্গে আপনাদের কাজ করা এবং এখন যেটা কাজ করছেন, দুটোর মধ্যে কি কোনো মানে? আপনি একটু আগে ফারুক ভাইকে যেটা বললেন যে আপনাদের মধ্যে রিলেশনটা কি করে ডেভেলপ করেছে, ফারুক ভাই যেটা বললেন যে নাটকের মাধ্যমে, ডেফিনেটলি নাটকের মাধ্যমে, কিন্তু আমি মনে করি অবশ্যই নাটকের মাধ্যমে, এবং সেটা হুমায়ুন স্যারের নাটকের মাধ্যমে। দিনের পর দিন গেছে, ফারুক ভাই বিছানায়, পাশের বিছানায় আমি শুয়ে, স্বাধীন ভাই সারা দিন সারা রাত কাজ করছি একসাথে। এই যে দিনের পর দিন, মাসের পর মাস, ইভেন বছরের পর বছর আমরা কাজ করেছি এক যুগের উপরে, এটি তো মানে একেবারেই ভাইয়ের মতো। আমি গতকাল রাতে একটা শুটিং করছিলাম একদম গাজীপুরের গ্রামে। তো ফারুক ভাই রাস্তায় ছিলেন, আসছিলেন। থিয়েটারের এক সিনিয়র ভাইয়ের সঙ্গে বলছিলাম যে আসলে, তো উনি বলছিলেন যে ফারুক ভাইয়ের সঙ্গে আপনার রিলেশন কীরকম। আমাকে উত্তর দিয়েছিলাম যে সবচেয়ে ঘনিষ্ঠ, এবং ওনার সঙ্গে আমার মাঝে মধ্যে মারামারিও হতে ধরে। তো সেটা হয় না। মারামারি কার সঙ্গে হতে ধরে? আমি মনে করি সবচেয়ে ঘনিষ্ঠ জনের সঙ্গে, মানে ভালোবাসার মারামারি সেটা। জি, অবশ্যই। স্বাধীন খুসরু, জি, মানুষকে হাসানো দুরূহ কাজগুলোর মধ্যে একটি, এবং সেটি আমরা দেখেছি অবলীলাক্রমে আপনারা বিভিন্ন নাটকে, বিভিন্ন সিরিয়ালে করে গেছেন এবং আমাদেরকে নির্মল আনন্দ দিয়েছেন। আপনি যুক্তরাজ্যের নাটক নিয়ে পড়াশোনা করেছেন। তো এই হাসানোর ক্ষমতা, এটা কি প্রথাগত পড়াশোনা দিয়ে শেখা যায়, নাকি নিজের ভেতরেই থাকতে হয়, অথবা এটা পরিচালকের কৃতিত্ব? মানে কোন দিক থেকে এটা আসে? এই দুরূহ কাজটা সম্পাদন করার জন্য কে সবচেয়ে বেশি সহায়তা করে? কোন ফ্যাক্টর? কিছু তো অবশ্যই ভেতরে থাকতে হবে, আল্লাহ উপরওয়ালা প্রদত্ত থাকতে হবে, না থাকলে তো কেউ কিছু করতে পারবে না। তারপরের সব কৃতিত্ব হচ্ছে যিনি করাচ্ছেন, যার স্ক্রিপ্ট, ওনার কৃতিত্ব। আর হাসানো মানুষকে, আমি যদি আপনাকে বলি যে কাউকে একটা থাপ্পড় দিলে, কিন্তু জোরে থাপ্পড় দিলে কেঁদে ফেলবে, আপনি কিন্তু সহজে হাসাতে পারবেন না। সেটাই বলছিলাম, হাসানোটা অন্যতম দুরূহ একটা কাজ, কঠিন দুরূহ একটা কাজ, এই জিনিসটা সবাই করতে পারে না। এন্ড যেমন আমাদের দেশে হাসানোর আরেক ধরনের একটা আছে, আমাদের দেশের সেন্স অফ হিউমার। আমি জানি না যে একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, উষ্টাকে পড়ে গেল, যে কম হাসে, পিছনে যে থাকে, বয়স্ক থাকলেও সে হেসে ফেলবে। এটা কিন্তু হাসির জিনিস না। একজন মানুষ পড়েছে, অপদস্থ হয়েছে,
এবং ব্যথা ব্যথাও পেয়েছে। হ্যাঁ, ইউরোপে যেটা হবে, এই ধরনের কোনো ইনসিডেন্ট যদি হয়, পেছনে যে থাকবে আশেপাশে দূর দিক দিয়ে তার তুলবে, সরি ব্যথা কি পেয়েছো, কিন্তু আমাদের দেশে ঠিক উল্টোটা। তাহলে কি আপনি বলছেন যে হাসির উপকরণ এক এক দেশে বা পরিবেশ বা দেশভেদে হ্যাঁ, এক এক পরিবর্তন রকম, হতে এক পারে? এক রকম, কিন্তু আমাদের দেশে যে হাসির যে ম্যাক্সিমাম, যেটা হুমায়ুন স্যারের কথা বলতে পারি, উনি সবসময় একটা কথা বলতেন, উনি কিন্তু যে মানুষকে সুরসুরি দিয়ে শারীরিক কোনো ইয়ে দিয়ে জোর করে হাসানোর এই ধরনের কোনো প্রচেষ্টা প্রয়াস ওনার মধ্যে ছিল না। কাজের মধ্যেও উনি সবসময় করতেন কি সিচুয়েশনাল কমেডি, অ্যান্ড সিচুয়েশনাল কমেডি ইটস সো টাফ, যে একটা ঘটনা ঘটছে, সিরিয়াস কিন্তু আমরা অভিনয় করছি, ধরেন মানুষ হাসতে হাসতে মরে যাচ্ছে, না আমরা সিরিয়াসলি একজন, হয়তো আমরা একজন কাঁদতেছি, কিন্তু সেটাই হয়তো হাসির ঘটনা হ্যাঁ, হয়ে হাসির। দাঁড়িয়েছে। ফারুক ভাইয়ের কাছে একটু আসি আরেকবার, যেটা হচ্ছে যে এখন টিভিতে দেখা যায় হাসির নাটকের একটা আধিক্য। সিরিয়াল বলেন বা খণ্ড নাটক বা 1 ঘন্টা নাটক বলেন, সবগুলোতে একটা হাসির নাটকের একটা অনেক রকম আধিক্য দেখা যায় সব চ্যানেলেই, বিশেষ করে যেগুলো প্রোগ্রাম চ্যানেল সেগুলোতে আমরা দেখতে পাই। এবং অনেকগুলোতে আমরা লক্ষ্য করি যে হাসির নামে নানা রকম ভাড়ামো অথবা জোর করে হাসানোর একটা চেষ্টা চলে। এই এই এই- এই জিনিসটাও আমরা লক্ষ্য করি। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? হাসির নাটকের আধিক্যটা আসলে হয়েছে এটার, মানে হাসির নাটকটা শুরু করেছেন কিন্তু হুমায়ুন আহমেদ। বাংলাদেশে যদি হাসির নাটক বলতে মিডিয়াতে যদি আমরা যদি চিন্তা করি, তাহলে হুমায়ুন ভাই একদম শুরু, ওনার নাটকের মাধ্যমে আমাদের হাসির নাটক শুরু হয়েছে। আর আমাদের দেশে হয় কি, মানুষ আমাদের দেশে যখন ওই বিদেশে লোক পাঠানোর জন্য আদম ব্যবসা বলতো না, তখন দেখবেন সবাই ওইটাই করতো। গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তখন ওই গার্মেন্টসে যায় সবাই, মানে ওইটাই করতে হবে, নতুন কেউ কিছু করার চিন্তা করে না। যে একটা ভালো জিনিস যেটা হচ্ছে, জনপ্রিয় হচ্ছে নাটক, হাসির নাটক, তখন দেখছে যে বাদ বাকি যারা আছে তারা অন্যদিকে আর চিন্তা করে যে অন্যভাবে কিছু করা যায় কিনা। ওই হুমায়ুন ভাইয়ের পিছনে পিছনে মানে সবাই মিলে ওই হাসির নাটক, যদিও অনেক নাটক মানে খুব যে ভালো হয় তা আমি বলবো না, এবং সেটা হাসির নামে হাস্যকর কিছু হয়ে যায়। তো আসছে ওইভাবে আমার মনে হয়, আমি এটা নিজে যখন আমি চিন্তা করি তখন, যে আজকে যে দেখবেন প্রত্যেকটা চ্যানেলেই এবং হাসির নাটক মোটামুটি একটু করলেও একটু কিছুটা দর্শক দেখছে, একটা ধারা হুমায়ুন আহমেদ এটা সৃষ্টি করে এইটার গেছেন। কারণটা কি? আমাদের বাস্তব জীবনে এই কষ্ট, এই এই নানা রকম যন্ত্রণার মধ্যে থেকে, সেই জন্যই কি জি, এটা relief? সেটা একটা কারণ। যেহেতু আমরা অত্যন্ত এখন মানে বিভিন্ন ভাবে আমরা ইয়ের ভিতরে থাকি, একটা এংজাইটির ভিতরে থাকি, প্রবলেমের ভিতরে থাকি, সমস্যার ভিতরে থাকি, যে কারণে হয় কি, আমরা যখন ঘরে যাই একটু স্বস্তির জন্য হয়তো আমরা একটু আনন্দ খুঁজি, এটা একটা কারণ হতে পারে। আর অথবা সিরিয়াস নাটক খুব ভালো হয় না, সেই জন্য হয়তো হাসির নাটক মানুষ দেখে, সেটাও হতে পারে। না, আপনি তো নাট্য নির্মাণের সঙ্গেও জড়িত আছেন। ধরেন এই হাসির নাটক, মানসম্মত নাটক, হাসির বলি বা সিরিয়াস নাটক বা যে কোনো বিষয়ে মানসম্মত নাটক তৈরির পেছনে, যেমন যেটা বলছিলেন ডক্টর এজাজ, যে যিনি লিখেন তার একটা ভূমিকা থাকে, পরিচালকের ভূমিকা থাকে, পাশাপাশি কি অভিনেতা যারা কুশলী তাদেরও কি একটা ভূমিকা থাকে? অবশ্যই থাকে। এটা তো আসলে মানে এটা একক কোনো বিষয় না, এটা এই শিল্পটা এই সম্মিলিত একটা বিষয়। অভিনয় বা নাটক বা থিয়েটার যেটাই বলেন আপনি, এটা সম্মিলিত একটা কাজ, একটা teamwork। কিন্তু হ্যাঁ, টিমওয়ার্ক। গানটা কিন্তু টিমওয়ার্ক নাও হতে পারে, আমি একা এসে এখানে গেয়ে গেলাম একা, কিন্তু এটা একদম টিমওয়ার্ক, এবং এটার ভিতরে সব কিছু আছে, সব কয়েকটা কলা মিলেই এখানে নাচ গান সবকিছু মিলেই কিন্তু অভিনয়টা। তো যেখানে দেখা যাচ্ছে যে প্রশ্নটা কি জানা ছিল, আমি বলছি যে যারা শিল্পী তাদেরও তো ভূমিকা থাকে একটা মানসম্মত নাটক। প্রধানত আমি মনে করি যে একটা স্ক্রিপ্ট দরকার ভালো। আমি মিডিয়ার কথা বলছি, মানে টেলিভিশনের নাটকের কথা বলছি। স্ক্রিপ্টটা হলো সবচেয়ে জরুরি আমাদের, যেটা আমাদের দেশের খুব অভাব। আমাদের দেশে ধরেন ডিরেক্টর আছে, ভালো ডিরেকশন দেওয়ার মতো অনেক আছে, তারপরে ভালো ক্যামেরাম্যান আছে, ভালো এডিটর আছে, লাইট করতে পারে অনেক সুন্দর, কিন্তু আমাদের দেশে যেটার অভাব আমি সবসময় মনে করি সেটা হলো স্ক্রিপ্টিং। যে কারণে আজকে হাসির নাটক বা সিরিয়াস নাটক ওই পর্যায়ে হয় না তা না, কিন্তু কম হয় আমার মনে হয়। যত নাটক হয় তার ভিতরে দেখা যায় যে 10% এরকম ভালো নাটক, এটা হাসি হোক আর দুঃখ বেদনা কষ্টের হোক। আমি আসলে কখনই আলাদা করে নাটক দেখি না, হাসুর নাটক, বেদনা নাটক, কষ্টের নাটক, হ্যাঁ, হাই থটের নাটক, আমি এটা না, নাটকই সবই নাটক। অবশ্যই যেটা দর্শককে আনন্দ দিতে পারবে বা দর্শককে টানবে, সেটাই সার্থক নাটক। ডক্টর এজাজ, আপনি তো হুমায়ুন আহমেদের চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এছাড়া অনেক বিজ্ঞাপন চিত্র আপনাকে দেখছি, আপনার বিজ্ঞাপন চিত্র আমরা টিভি খুললেই দেখতে পাই, নাটক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপন। এর পাশাপাশি আপনি কোনো প্রচলিত ধারার বাণিজ্যিক চলচ্চিত্রের কোনো অফার কি পেয়েছেন, বা পেলে আপনি কি সেটা গ্রহণ করবেন? এখন যেগুলো হচ্ছে আমাদের এফডিসিতে, ঢাকায় ছবি আর কি, যেটা আমি করেছি, কয়েকটা ছবি করেছি, সেগুলি আমি স্ক্রিপ্ট শুনেছি, ডিরেক্টর তার সঙ্গে কথা বলেছি এবং তার ইতিহাস জেনেছি যে উনি কেমন কাজ করেন। এগুলি জানবার পর আমি কয়েকটি কাজ করেছি। কয়েকটি কাজ করেছেন চলচ্চিত্র। আর চলচ্চিত্রে নিয়মিত হওয়ার কোনো না, পরিকল্পনা কি আসলে আছে? চলচ্চিত্র তো ফুল টাইম জব। আমি তো ডাক্তারি করি, একবেলা ডাক্তারি করি, একবেলা অভিনয় করি। তো চলচ্চিত্রে আসলে সময় দিতে পারবো না, সময়টাই হচ্ছে মূল ব্যাপার। কারণ আজকে চলচ্চিত্রের যে দুর্দশা, আমি আশা করি, আমরা সবাই আশা করি যে দুর্দশা কেটে থাকবে না। যাবে। আপনি আপনার কথার প্রসঙ্গে আসি, আপনি বললেন আপনি ডাক্তারি করেন একবেলা, অভিনয় করেন আরেক বেলা। আপনার রোগীরা কিভাবে নেয়? আপনি হাসির নাটকের একটা চরিত্র হিসেবেই তো আপনাকে মানে বেশি পরিচিত, তো রোগীদের সঙ্গে কোনো বিড়ম্বনা বা কোনো অভিজ্ঞতা কি আছে আমার কিনা? শুরু হয়েছিল কিন্তু স্যারের সঙ্গে সিরিয়াস চরিত্র দিয়ে। আমি শ্রাবণ মেঘের দিন ছবিতে একদম সিরিয়াস চরিত্র করেছি। তারপর অদেখা ভুবন, স্যারের প্রথম নাটক যেটা আমি করি, একদম কেন্দ্রীয় চরিত্র, সেটাতেও আমার চরিত্র ছিল একেবারে সিরিয়াস। তো এটা স্যারের ইভ্যালুয়েশন হবে কিংবা সাইকোলজিক্যাল একটা স্টাডি হবে। স্যার একদিন আমাকে বললেন যে, ডাক্তার, তোমাকে দিয়ে আমার মনে হচ্ছে কমেডি ভালো হবে, তোমার প্রফেশনে কি কোনো সমস্যা হবে? তো আমি তো সেটা তিনি আগেই চিন্তা করেছিলেন? আগে চিন্তা করেছিলেন। তো আমি বললাম, স্যার, আমার মনে হয় হবে না, কারণ আমার কাছে পেশেন্টরা আসে একজন ভালো ডাক্তার হিসেবে, ভালো অভিনেতা হিসেবে কোনো পেশেন্টে আসে না। এখন পর্যন্ত আমি মানে রোগীদের অনেক ভালোবাসা পেয়েছি। সব রোগী আমার কাছে আসে, তারা একজন ভালো ডাক্তার দেখাতে পারবে সেই আশা নিয়ে, ভালো চিকিৎসা পাবে সেই আশা নিয়ে। এর সঙ্গে অভিনয়ের বিষয়টি যেটা হয়েছে যে আমি তাদের আরো বেশি কাছে যেতে পেরেছি। এটি রোগীরা আমার আপনাকে তাদের আপনজন বলে অনেক আপনজন মনে করে। এবং আমাকে দেখার পরে যখন দেখা যায় কুমিল্লার একটা পেশেন্ট কুমিল্লা থেকে এসেছে আমাকে দেখাতে, তারপরে সে বাড়িতে টেলিভিশনে আমাকে দেখছে, আমার ডাক্তার, আমার ডাক্তার, এই এই একটা বিরাট ব্যাপার আছে। এটা আমার সঙ্গে তাদের রিলেশন সহজে আপন করে নেওয়ার ব্যাপারে এবং মনে রাখবার ব্যাপারে একটা বিরাট অবদান রাখে। জি, জি, ধন্যবাদ। যে বিষয়ে কথা হচ্ছিল শুটিং নিয়ে নাটকের, আপনি নাটকের শুটিং করতে গিয়ে কোনো মজার অভিজ্ঞতা কি হয়েছে কিনা হুমায়ুন আহমেদের? আমরা উনার কাছে অনেক গল্প শুনেছি, উনি খুব মজা করে বলতেন হুমায়ুন আহমেদ তার শুটিং এর গল্প। সেরকম কোনো স্মৃতি আপনার আছে কিনা? না, ওই ধরনের মজার কোনো ইয়ে না। উনি আমাদের শুটিং এর সময় হতো কি, সব সময় ছবির, নাটকের, হুমায়ুন স্যারের যে শুটিং গুলো থাকতো, প্রত্যেকদিন প্রত্যেক নাটকের শুটিং এর পরেই উনি বসে ইভালুয়েট করতেন যে আজকে কে ভালো করেছে, খারাপ কে করেছে, কোনো ধরনের কোনো ফানি কোনো কিছু নিজেই। এটাই সবচেয়ে ছিল মজার ইয়ে, সবার অভিনয় নিয়ে, সবার স্টাইল নিয়ে উনি কথা বলতেন। আর হ্যাঁ, সেটা অনেকটা আপনাদের ইমপ্রুভমেন্টের জন্য হেল্প হ্যাঁ করতো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোনো কিছু এমন কিছু করেছি যে পরে আবার যে স্বাধীন এই কাজটা এইভাবে করলে কেন, কারণটা কি, তোমার কি মনে হয়েছে, কেন করলা, তারপরে এটা নিয়ে আমরা আলাপ করতাম। মানে আমরা যতটুকু বুঝতে পারি হুমায়ুন আহমেদকে, উনি খুব পারফেকশনিস্ট ছিলেন। কোনো কিছু উনার মন মতো বা নিখুঁত না হওয়া পর্যন্ত উনি বোধহয় ওটা নিয়ে সন্তুষ্ট হতেন না। উনি সেরকম কোনো- ম্যাক্সিমাম সময় হতো কি, উনি মনিটরে দেখতেন, প্রথমে ইয়েটা ফ্রেমটা দেখলেন, লাইটে বেশি সময় যদি ওরা ধরেন নিচ্ছে, তো বলতেন এই নাটক, টেলিভিশন হচ্ছে ক্লোজ মিডিয়া, এইখানে মানে ছবি বানাচ্ছ না সত্যজিৎ রায়ের, 3 ঘন্টা ধরে লাইট করতেছো, তাড়াতাড়ি করো। মোটামুটি ইয়ে হয়ে গেলে, ওনার মন মতো হয়ে গেলে উনি আর মনিটরে বসতেন না ম্যাক্সিমাম সময়। যে আর্টিস্ট যে সিকোয়েন্সটা, শটটা দিচ্ছে, উনি পাশে বিড়বিড় করে, ডায়লগ ডেলিভারির সাথে উনি নিজে বিড়বিড় করতেন। মানে কি প্রম্পট করতেন? না, ধরেন আপনি আর আমি কো আর্টিস্ট দুইজন, আমরা সিকোয়েন্স, আমাদের শুটিং হচ্ছে, সিকোয়েন্সটা আমরা করছি, উনি মনিটরে বসে না থেকে পাশে গিয়ে আমাদের কথা শুনছেন, উনি আবার ঠোঁট নাড়াচ্ছেন, বিড়বিড় করছেন আমাদের সাথেই। এইখানে আবার ওনার এক ধরনের ইয়ে ছিল, যেটা আমি ফিল করেছি, যে ওভার অ্যাক্টিং, বেশি ইমোশনাল অথবা আবেগ, নেকামি, এই ধরনের কিছু উনি পছন্দ করতেন না। উনি সবসময় বেসিক সিম্পল জিনিসে, ওনার লেখালেখিতে যেটা ছিল, স্ক্রিপ্টে মৌলিক, ওভার অ্যাক্টিং, এক্সাজারেটিং এইগুলা পছন্দ করতেন না। তখন উনি সাথে সাথে কোনো ধরনের কিছু হলে, এই শোনো শোনো, সিম্পলি সোজা কথাটা বলো,
এখানে এত, তখন উনি সাথে সাথে কোনো ধরনের কিছু হলে, এই শোনো শোনো, সিম্পলি সোজা কথাটা বলো, এখানে এত বেশি আবেগ দেওয়ার দরকার নাই, তোমার ইয়ে না, দায়িত্ব না, তুমি মানুষকে হাসাবা আর কাঁদাবা, সিম্পলি কথাটা বলো, আর কিচ্ছু লাগবে না। তো উনি নিজে এইটা কথা শুনতেন আর বিড়বিড় করতেন টুট দিয়ে, নিজে বলতে থাকতেন যে এইখানে লাগে কিনা কথাটা। আমরা একটা বিরতির সময় হলো, বিরতির পরে আবার আসবো। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর এজাজ, তারকা হওয়ার তো বিড়ম্বনাও আছে, সবাই সব জায়গায় চিনে ফেলে এবং নানা রকম খ্যাতির বিড়ম্বনা যেটাকে বলা যায়, সেটা তো আপনাদের প্রায় পড়তে হয়, এটা এটা সহজেই অনুমেয়। ঈদের কেনাকাটা করতে গিয়ে কি এরকম কোনো পরিস্থিতিতে পড়েছিলেন? মানে প্রথমেই বলে নিই যে আমি খ্যাতির বিড়ম্বনা শব্দটি মানতে চাই না। আমি এটা সবসময় আমার জন্য আনন্দের। হ্যাঁ, এই বিড়ম্বনা তো অবশ্যই মধুর হয়, তারপর আমি এটা এনজয় করি, আমার খুব ভালো লাগে যখন একজন মানুষ আমাকে দেখে হাসে। আমি ক্রস করছি, পাশের গাড়িতে চলে গেল, আমাকে দেখে একদম উচ্ছ্বসিত হয়ে সে হাসছে, আমি কিন্তু এটা এনজয় করি। একবার যেটা হয়েছে, সবাই তো আর করে না, আমি যেভাবে আমার দর্শককে নেই, আমার দর্শকের অনুভূতি যেভাবে আমি বুঝি, সেভাবে কিন্তু আমার বউ কিংবা আমার বাচ্চা কাচ্চারা বুঝতে চাইবে না, এটাই স্বাভাবিক। তো শপিং করতে গিয়েছি আমার বউ সঙ্গে, আমার মেয়ে ছেলেরাও সঙ্গে। তো এই গল্পটা আমি এর আগেও করেছি। তো একসঙ্গে যাচ্ছি, যেটা হয় শপিং সেন্টারে ডান পাশ থেকে বাম পাশ থেকে নানান লোকজন ভাই ভাই ভাই, এবং সবাই আমাকে ভাই ভাই বলছে এবং হাসছে। তো আমি গর্ববোধ করি যে একজন মানুষ আমাকে দেখে অন্তত কয়েক সেকেন্ডের জন্য হলেও তার জীবনে সব দুঃখ ভুলে হাসছে। একটু পর আমার বউ মহাবিরক্ত, সে শপিং কি করবে, পাশে আমি, চারদিক থেকে লোকজন দেখছে হাসছে। তো হঠাৎ বউ দাঁড়িয়ে গেল, আমাকে বলল, তুমি হয় কয়েক হাত সামনে যাও, না হয় কয়েক হাত পেছনে যাও, আমি বান্ধন নিয়ে ঘুরতে পারবো না। মানে সবার দৃষ্টি আকর্ষণ করছে। এবং তারপর থেকে আসলেই আমি বউয়ের সঙ্গে শপিং করতে যাই না, কারণ আমাকে দেখে সবাই হাসবে। আমার ছেলে মেয়েদেরও একই অবস্থা, তাদের অভিযোগ হচ্ছে যে আব্বুকে দেখে কেন হাসবে, আমার আব্বু কি হাসার পাত্র? কিন্তু আমি তাদের আনন্দটা, তাদের হাসিটা যেভাবে নেই, আমার বউ আমার মেয়েরা ছেলেরা সেভাবে নেবে না, এটা আমি বুঝি, কিন্তু আমি এনজয় করি। আপনার ফ্যামিলির ওরা আপনার নাটক তো এনজয় করে টিভিতে নাকি? ডেফিনেটলি বাবাকেও এনজয় করে ওরা। বাবাকেও enjoy আমি বাসায় যাই, বাবার বিভিন্ন কথা শুনে ওরা হাসে এবং ওরা এটা মজা পায়, খুবই মজা পায়। আচ্ছা, স্বাধীন খসরু, আপনাদের তিনজনের যে ক্যারেক্টার, যেটা আমরা আজকে আমাদের শিরোনাম হুমায়ুনের তিনজন, এই তিনজনের চরিত্রটি তো ব্যাপক দর্শকের কাছে ব্যাপক সমাদৃত হয়েছিল। এখন হুমায়ুন আহমেদের পরে অন্য কেউ কি এই তিনটা চরিত্র নিয়ে নাটক করার বা সিনেমা করার কোনো আগ্রহ দেখিয়েছে? কোনো অফার কি এসেছিল আপনাদের কাছে? সিনেমাতেও চেষ্টা করেছে, আগ্রহ দেখিয়েছে। নাটক তো দুই একটা আমরা করতে গিয়ে আমরা গিয়ে দেখলাম যে ওই ধারাটা ওইটা ভাঙানোর আমাদেরকে ওইভাবে খুলে বলা হয় নাই, অ্যান্ড স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে অনেকে করেছে। আমরা প্রথমে দুই একটা করেছি, কিন্তু এই তারা তিনজন তো হওয়ার কথা না, হুমায়ুন আহমেদের তারা তিনজন এটা তো হবেই না, হওয়ার কথা না। যখন আমরা বুঝতে পেরেছি যে ওই ধারাটা আমাদের তিনজনকে নিয়ে মানে করার চেষ্টা করা হচ্ছে, তখন আমরা তিনজনেই ডিসাইড করেছি যে আমরা এই ধরনের কাজ করব না। কারণ হুমায়ুন আহমেদের তারা তিনজন এটাকে অপমান করা, আমাদেরকে ছোট করা, অশ্রদ্ধা করা উনাকে, মানে এইটা কারো পক্ষে এটার কারণটা কি? কেন মনে হচ্ছে অশ্রদ্ধা করে? সেই মানের নাটক হবে না? সেই মানের তো হবেই না। আপনি এখন প্লাস মেটালের সাথে প্লাস্টিক দিয়ে কি করবেন? আপনি একটু বলেন এই প্রসঙ্গে আপনার অভিজ্ঞতা। না, এটা স্বাধীন যেটা বলে ওটাই, আমাদেরকে অনেকভাবে অনেক জায়গা থেকে বলা হচ্ছিল যে এটা মানে তারা তিনজন করার জন্য এই ব্র্যান্ডটাকে ধরে অনেকে আগাতে চাচ্ছিলেন আর কি। এটা খুব একটা সহজ ব্যাপার বিষয় মনে করেছিলেন যে এটা আমাদের একটা পরিচিতি আছে, তারা তিনজন আছে, এটা ধরে ওই যে আমরা একটা সহজ রাস্তা খুঁজি না, অথবা এটাও হতে পারে যে এই চরিত্রের যে জনপ্রিয়তা আছে সেটাকেই কাজে লাগানো। হ্যাঁ, সেটাই তো বললাম যে এটা তো সহজ একটু, যেটা জনপ্রিয় আছে এটাকে আমরা একটু ই করি। কিন্তু যেখানে যে সমস্যা, আমি আগেও বলেছি যে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে স্ক্রিপ্টের সমস্যা। আমরা তিনজনে অভিনয় করবো, হয়তো আমরা সেই মানেরই অভিনয় করব ধরে নিচ্ছি, কিন্তু আমার স্ক্রিপ্ট তো অনেক নিম্নমানের হবে। আমরা স্ক্রিপ্ট অলরেডি দেখেছিও, আমাদেরকে দিয়েছে, আমরা দেখেছি, পড়েছি, দেখি যে না ওরকম হচ্ছে না।
যে কারণে আমরা এটা আসলে করি নাই বা করবো না বলে স্থির করেছি। আপনি তো নাটক নির্মাণ করেন, নিজেও নাটক নির্মাণ করেছেন কয়েকটা, তো আপনার নাটকে হুমায়ুন আহমেদের প্রভাব কতটুকু? আমি একটা দুটা দেখেছি টিভিতে আপনার নাটক, এবং আমার মনে হয়েছে যে বেশ প্রভাব আছে। প্রভাব 100%, কিন্তু ওনারটা 100, আমারটা 5। কিন্তু মানে আপনি কি অনুপ্রাণিত হয়েছেন হুমায়ুন আহমেদের দ্বারা? এক্স্যাক্টলি। আমি যে কয়টা নাটক লিখেছি তার প্রত্যেকটা দেখলেই মানে মনে হচ্ছে যে মানে হুমায়ুন আহমেদের নিম্নমানের নাটক আর কি, এরকম। হুমায়ুন আহমেদের নাটক নিম্নমানের একটা নাটক এরকম মনে হচ্ছে, কিন্তু অবশ্যই প্রভাবিত, এবং মানে ডায়লগও প্রভাবিত ছিল, আপনি যদি দেখে থাকেন। হ্যাঁ, আমি দেখেছি তিন চারটা। কয়েকটা নাটক আপনার দেখেছি আমি, যেটাতে আহমেদ নামটা আমি বিলাতে যান চাকরির জন্য। ওটা আমার স্ক্রিপ্ট না, ওটা আপনার নির্মাণ ছিল বোধহয়। ওটা আমার নির্মাণ ছিল, ডাক্তার ছিল ওটা। আমি একটা লাস্টে এজাজও ছিলেন। হ্যাঁ, আমরা দুজনেই গেছি। দুজন ছিলেন। আর আমার লেখা নাটক ছিল যে উচ্চ বংশ পাত্র চাই, তারপরে ছিল হলো কাল সাপের দংশন, তারপরে ছিল হচ্ছে বিয়ের ঘন্টা, দুই বাসিন্দা। এই কটা নাটক ছিল আমার একদম মূল, আমার লেখা আর কি। আপনার লেখা, এবং আপনি নির্মাণ করেছেন। জি। আরেকটা নাটকও লিখেছি, ওটা নির্মাণও হয়েছে, পানি পড়া নামে একটা নাটক করেছি। এবার ঈদে কি কি নাটক নিয়ে আসছেন আপনি? অভিনয় 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 অনেকগুলি করেছি, তার ভিতরে যদি উল্লেখযোগ্য আমার কাছে মনে হচ্ছে যেগুলি, অনিমেষ আইচের একটা নাটক করেছি আমি, এই যে আজকে যা করছে আর কি, টক শো মাস্টার। হ্যাঁ, আমি দেখেছি টিভিতে, এটার প্রোমো যাচ্ছে। এটা একটা মজার নাটক, মানে মারও খেতে পারি পরে রাস্তায় বেরিয়ে। এটা একটা মজার নাটক। আর একটা নাটক করেছি ওই ওটা হলো রেদওয়ান রনির মানি ব্যাগ। এটা সিকুয়াল হয় আমার আর মোশাররফ করিমের। এর আগে হয়েছিল বিহাইন্ড দ্য সিন। এটা কি সেই নাটকটা যেটাতে কয়েকজনকে কিডন্যাপ করেন আপনারা? ওটা হলো জিম্মি। জিম্মি, তার আগে হয়েছিল ওইটারই সিকুয়াল। গতবার হয়েছিল ফাদ ও বগার গল্প, এবার করছি মানিব্যাগ। এই নাটকটা খুব ইন্টারেস্টিং হবে। আরেকটা নাটক যাবে বিটিভিতে, ওটার নাম হচ্ছে জুতা। ওইটার ভিতরে ওই নাটকটা মানে আমার এখন যেগুলি ভালো নাটক আমার কাছে মনে হচ্ছে ওগুলি, ওটা অনেক ইন্টারেস্টিং নাটক। আচ্ছা, ঈদের নাটক, সিরিয়াস নাটক আর কি ওটা। ঈদের নাটকগুলোর কাজের জন্য তো আপনারা বেশ কয়েকদিন ধরে খুব চাপে থাকেন। জি। এবং ঈদের নাটকগুলো ঈদের রিলিজ দিবে, অনেকগুলো টিভি চ্যানেল এখন অনেক অনেক স্কোপ আমাদের দেখানো। এই চাপের কারণে কি নাটকের মানের কোনো মানে প্রভাব পড়ে? অবশ্যই পরে। তাহলে এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি একটু সময় নিয়ে করা, নাকি কি আপনি কি মনে করেন এর জন্য? সময় নিয়ে করতে পারলে তো অবশ্যই ভালো হয়, কিন্তু দেখেন আমাদের দেশে যে এত চ্যানেল, কিন্তু মানে সেই রকম প্রমিনেন্ট আর্টিস্ট কম, যে কারণে হচ্ছে কি চ্যানেলগুলি আবার চাচ্ছে যে নতুন আর্টিস্টের বদলে যারা আছে, না কোনো রিস্ক নিতে চাচ্ছেন? নো রিস্ক, ব্র্যান্ড যারা আছে তাদেরকে দিয়ে কাজ করা। তাদেরকে দিয়ে কাজ। তখন দেখা যাচ্ছে যে আমাদেরই প্রেসার পড়ে যাচ্ছে বেশি, যে অবশ্যই। কারণে হচ্ছে যে আমি ইচ্ছা করলেও আমি পারি না যে আমি করব না। আচ্ছা, আমরা আবারও আলোচনায় ফিরে আসবো একটা বিরতির পর। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর এজাজ, এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অনেকগুলো টিভি চ্যানেল এবং টিভির ঈদের নাটকের বা ঈদের অনুষ্ঠানের ব্যাপ্তি অনেক বড় হয়ে গিয়েছে, 7 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী। এই কারণে নির্মাতারা একটা অভিযোগ করেন, অভিযোগ না বলবো, এটা অনুযোগ। তারা বলেন যে এতগুলো চ্যানেল, এত নাটক, ঠিক দর্শকদের নজর কাটতে পারছে না নাটকগুলো, এটা একটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। আপনি কি মনে করেন? এটা আমি বিশ্বাস করি না। আমার চিন্তা এবং আমার ধারণা সেটি হচ্ছে আমরা দর্শককে মুগ্ধ করতে পারছি না, আমরা ব্যর্থ হচ্ছি দর্শককে আনন্দ দিতে। সুতরাং বিজ্ঞাপনের উপর দোষ দিয়ে কোনো লাভ নেই, এতগুলি চ্যানেল এটি বলেও কোনো লাভ নেই। আমার অভিনয়, আমার নাটক যদি সুন্দর হয়, 100টা চ্যানেল হলেও দর্শক অপেক্ষা করবে কোন দিন ওনার ওই নাটকটি হবে, আমি সেটি দেখব। সুতরাং আমরা এখন ভালো কাজ করতে পারছি না। কেন পাচ্ছি না সেটার বিশ্লেষণ অনেক। মূল কথা হচ্ছে আমরা ভালো কাজ করতে পারছি না, আমরা দর্শককে টানতে পারছি না, দর্শক আমাদের নাটক দেখে মুগ্ধ হচ্ছে না, এটি সত্যি কথা। হ্যাঁ, এবার ঈদে আপনি কতগুলো নাটকে কাজ করেছেন? আমি অনেকগুলি নাটক করেছি, এখন সবগুলি মনে করাও সম্ভব না। দীপঙ্কর দীপনের একটি কাজ করেছি, মোহাম্মদ মুস্তফা কামাল রাজের একটি কাজ করেছি, ফেরদৌস হাসান রানার একটি কাজ করেছি, শাহরিয়ার নাজিম জয়ের একটি কাজ করেছি, অনেকগুলি কাজ করেছি। তারপরও আমি
খুব বড় সংখ্যায় যে আমার কোনো নাটক দেখে দর্শক কি মুগ্ধ হবে আগের মতো, যেমন স্যারের একটি নাটক দেখে বছরের পর বছর দর্শকের মুগ্ধতা আমি পেয়েছি, এখন কি সেটা পাবো? খুবই ভয় হয়, মনে হয় পাবো না। আসলে স্যার চলে যাওয়ার পর নাটক করে দর্শকের ভালোবাসা পাবো এই আশা আমার মনে হয় আমি হারিয়ে ফেলেছি। না, কিন্তু মানে আমরা তো এর পাশাপাশি হুমায়ুন আহমেদ অবশ্যই একজন গুণী পরিচালক ছিলেন, নাট্যকার ছিলেন, লেখক ছিলেন, যেখানে উনি হাত দিয়েছেন সোনা ফুলিয়েছেন। কিন্তু তার পাশাপাশি অনেক অভিনেতা আছেন, অভিনেত্রী আছেন যারাও দর্শক সমাদৃত হয়েছেন, যারা হয়তো হুমায়ুন আহমেদের কোনো নাটকে অভিনয় করার সুযোগ পাননি, এটাও তো সত্যি। পাশাপাশি স্যারের নাটকে অনেকেই অভিনয় করেছেন। আমি যে সময়টুকু ছিলাম, এর আগেও তো অনেকে ছিলেন, আমি অনেক সময় স্যারের সঙ্গে ছিলাম, এর মাঝে কিন্তু অনেকেই এসেছেন, কিন্তু সবাই কিন্তু টিকে থাকতে পারেননি। স্যার যে পারতেন তাকেই নিতেন, সুযোগ দিতেন একবার, দ্বিতীয়বার কিন্তু দিতেন না। স্যার কখনোই কম্প্রোমাইজ করেননি। আমার মনে আছে শ্রাবণ মেঘের দিনের ছবিতে একটি ক্যারেক্টারের জন্য স্যারের অতি ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী অনেক চেষ্টা করেছিলেন। স্যার আমাকে বলেছিলেন, ডাক্তার তোমার অভিনয় কেমন লাগলো মেয়েটির? আমি কিছু বলার সাহস পাচ্ছিলাম না। স্যার বললেন, ওর অভিনয় ভালো হয়নি, খ্যাতা পড়ি আমি ফ্রেন্ডশিপের, ওকে নেব না, আমি স্ক্রিন নষ্ট করব না। স্যার ছিলেন এই মানুষ। এই প্রসঙ্গে আমি একটা ঘটনা উল্লেখ করার লোভ সামলাতে পারছি না। হুমায়ুন আহমেদের একটা লেখায় পড়েছিলাম, উনার নন্দিত নরকে উপন্যাসটা পড়ে ওনার মা বলেছিলেন যে তোমার বাবা বেঁচে থাকলে তো তোমার সঙ্গে ঝগড়া হয়ে যেত, কেন? উনি জিজ্ঞেস করেছেন কেন, ওনার মা বলেছেন তোমার বাবা তো এই চরিত্রটা অভিনয় করতে চাচ্ছেন, তুমি তো তাকে নিতা না। মানে উনি এতটাই মানে আমি নিজের সামনাসামনি শুনেছি। আপনি ওই ঘটনার সময় ছিলেন। আচ্ছা, ঈদের নাটকের প্রসঙ্গে আসি। ঈদের নাটক যেগুলো, আপনি তো অনেকগুলোতে কাজ করেছেন, এগুলোতেও কি আপনার ওই হাসির চরিত্রই প্রাধান্য ছিল নাকি না বিভিন্ন না, ধরনের? আমি হুমায়ুন ভাইয়েরও যতগুলো নাটক করেছি তারা তিনজনের ম্যাক্সিমাম হবে 13টা সিকুয়েল, কিন্তু আমার নাটকের সংখ্যা হবে হুমায়ুন ভাইয়ের সাথে 50-60টা। 13টার পরে কোনোটাই হাসির ছিল না। সিরিয়াস কাজ লোকজন কম দেখে, ধারাবাহিক কোনোটাই ইয়ে ছিল না, কমেডি ইয়ে ছিল, আমার ক্যারেক্টার ছিল না। যে কয়টা ছবি করেছি অত্যন্ত সিরিয়াস, চন্দ্রকথা, শুধু 9 নম্বর বিভেদ সংকেতটা পুরো ছবিটাই ছিল কৌতুক নির্ভর। শ্যামল ছায়া সিরিয়াস ক্যারেক্টার। অ্যান্ড তারা তিনজনে আমি যে কাজগুলো করেছি, আমাকে চরিত্রটাও বুঝিয়েছেন এইভাবে যে তোমার দুই মামা, তুমি মামার সাথে থাকো, মা বাবা নাই, ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি ফিলোসফিতে এমএ করে বের হয়েছো, চাকরি পাচ্ছ না, বাধ্য হয়ে বড় মামা যা করে তা করছো, ফেসে যাচ্ছ। অ্যান্ড এইটা ছিল থ্রি স্টুজেসের বাংলাদেশি কনসেপ্টে এই জিনিসটা করা। তো তোমার ইয়েটা আমাকে বলেছেন তুমি ভদ্র, নম্র, ইনোসেন্ট, সিরিয়াস, বাকি কাজ তারা করে যাবে। প্রথম পার্টটা করার সময় উনি আমাকে বলেছিলেন। ঈদের যে নাটকগুলো করেছি, লাস্ট যে নাটক করলাম চ্যানেল আইয়ের, গতকালকে শেষ হয়েছে, ওইটাতে কিছুটা হাস্যরসের ইয়ে ছিল, বাকি সবগুলোই সিরিয়াস। একজন সিরিয়াল কিলারের চরিত্র অভিনয় করেছি, গুড বাই ভুট্টি, চাঁদাবাজি করে টাকা না দিলে মেরে ফেলে, সিরিয়াস ক্যারেক্টার। তো আপনি কোনটাতে স্বচ্ছন্দ বোধ করেন? আমি রিসেন্টলি স্বাচ্ছন্দ্য বোধ করছি অ্যান্টি ক্যারেক্টার, ভিলেন। কমার্শিয়াল একটা ছবিও করলাম, মেইন ভিলেন। ঈদের পরে নাম কি ছবিটার? ছবিটার নাম হচ্ছে অনেক সাধনার পর, মাল্টিমিডিয়ার ছবি। ছবির কাজ শেষ হয়ে গেছে, ডাবিংটা বাকি আছে। আশা করি কোরবানি ঈদে রিলিজ হবে। আরো 3-4টা ছবি করার কথা, সোহানুর রহমান সোহান, বদিউল আলম খোকন, তারপরে শাহিন সুমন, আলী আজাদ, পাকাপাকি 3টা, বাকি আরো কয়েকটা আছে। ফারুক ভাই, আপনি কোন ধরনের চরিত্র স্বচ্ছন্দ বোধ করেন? আসলে আমি ওইভাবে কখনোই চরিত্র চিন্তা করি না। আমার একটা বিষয় হচ্ছে কি, আসলে আমি তো মানে দীর্ঘদিন আসলে মিডিয়াতে আসার আগে আমি দীর্ঘদিন থিয়েটার করেছি, যে কারণে হচ্ছে কি আমি ঢাকা থিয়েটারের সাথে 1983 সাল থেকে আমি অভিনয় করা শুরু করেছি। আর আমি টেলিভিশনে অভিনয় করেছি 90-এর দশকে গিয়ে, 91 বা এই সময়। তো তার আগে আমার একটা মানে অনেক বেশি সিরিয়াস একটা সময় আমার কেটেছে ঢাকা থিয়েটারের সাথে। আর সেখানে আমি একভাবে আসলে অভিনয় শিখেছি। সেখানে অনেক বড় বড় যেহেতু মানুষ ছিলেন, নাসিরুদ্দিন ইউসুফ ছিলেন, তারপর ডিরেক্টর ছিলেন জামিল আহমেদ,
তারপরে আমার বাইরে থেকে কিছু ডিরেক্টর এসে কাজ করেছেন আমাদের সাথে, ফ্রান্স থেকে এরকম। তারপরে নুপুর আপা ছিলেন, নাইলা আজাদ নূপুর। নাইলা আজাদ নূপুর, এদের সাথে আমি দীর্ঘদিন, ফরিদি ভাই করেছেন, পীযূষ দা, এদের ওয়ার্কশপ করে আমি একভাবে আমার মাইন্ড সেট করেছি। সেখানে আমাকে যেটা বলা হয়েছে যে আসলে চরিত্রের মানে কোন চরিত্রের স্বাচ্ছন্দ্যবোধ এটা বড় ব্যাপার না, কোন চরিত্রটা তুমি করছো সেটার সাথেই তুমি মিলিয়ে করতে হবে তোমাকে, আলাদা কোনো কারণ আমি দেখেছি যে আমি বেশিরভাগ চরিত্র কিন্তু মঞ্চে যেগুলি করেছি আমি কিন্তু সিরিয়াস ক্যারেক্টার, সব ম্যাক্সিমাম সিরিয়াস, একদম সিরিয়াস, মানে অতি সিরিয়াস ক্যারেক্টার, মানে শুধু সিরিয়াস না, অতি সিরিয়াস। কিন্তু টিভিতে আমরা পেয়েছি আপনাকে আবার হ্যাঁ, ওটা হুমায়ুন ভাইয়ের তো আমাকে মানে পিক করলেন উনি আমাকে। তার আগেও আমরা যদি মনে করি আপনার ভাঙনের শব্দ শুনি, 12 রকম মানুষ, সরি 12 রকম মানুষ আপনি ছিলেন ওইখানেও ওইটা আমাকে হয়তো এমনি এনেছিল মিলন ভাই আমাকে, ওটা আমাকে যে হাসানের ক্যারেক্টার করব দেখে এনেছে তা না, ওটা আমার এমনি। এবং তারপর থেকে হুমায়ুন আহমেদের নাটক, তারপর হুমায়ুন ভাই আমাকে যখন ওগুলো হাসি চলছে এইভাবে আসছে আমার কাজগুলি, কিন্তু আমি বেসিক্যালি সিরিয়াস কথা আমি কখনো ওইভাবে চিন্তা করি না যে এটা হাসির চরিত্র বা এটা দুঃখের চরিত্র। একটা মানুষের জীবনে কিন্তু হাসি, মানে একটা মানুষ শুধু সারা জীবন হাসে আর একটা মানুষ কাঁদে তা তো না, একটা মানুষের জীবনে তো হাসি দুঃখ কান্না থাকে। তাহলে ওই মানুষের একটা সময়কাল যেভাবে যায় সেইভাবে ওইটুক যদি আমি পোর্ট্রেট করি তাহলে ওইখানে যা আছে হয়তো ওইটাই আমি করছি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি হয়তোবা হাসির জায়গাগুলি বেশি করেছি, সেই জন্য মনে হয় যে আমি হাসির অভিনয় করি বেশি, কিন্তু আসলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি দুটাতেই। আমি যেমন ধরেন মঞ্চে যে আমি রিসেন্টলি 40 বছর হলো আমাদের ঢাকা থিয়েটারে, এখানে আমি যে ক্যারেক্টারটা করেছি জয়বতী কন্যার মনে আর কি, এটা একদম মানে 100% হচ্ছে ফিলোসফি বেসড একটা ক্যারেক্টার ছিল এবং অতি সিরিয়াস একটা ক্যারেক্টার। আমি এই যে কয়েকদিন 29 তারিখ আমাদের মঞ্চস্থ হলো, হ্যাঁ প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, 40 বছর। তো কাজে আমি বারবার একই কথা বলি, মানে সব জায়গায় বলি যে আসলে আমি ওইভাবে কখনো বিশ্লেষণ করি না যে আমি কোনটা স্বাচ্ছন্দ্য বোধ, আমি আসলে চরিত্র নির্মাণের চেষ্টা করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করার চেষ্টা অবশ্যই করি। বলতে হয় আপনার সাথে সফল, কারণ দর্শকরা আপনাকে অনেক ভালোবাসে। না, দর্শকরা বোধহয় একটু হাসির চরিত্রে বেশি নিচ্ছে। না অবশ্যই, আমি সেই কারণ আমি বেশি করেছি সেই প্রসঙ্গে আসছি। ডক্টর এজাজ যেমন বললেন, আপনার কি কখনো এরকম কোনো পরিস্থিতিতে ভক্তদের চাপে বা কোনো ইয়েতে পাবলিক প্লেসে কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা? হ্যাঁ, এটা আমি আগেও বলেছি, একটা মানে এটাই আমার মনে পড়ে সবসময় বেশি, সেটা হচ্ছে যে আমার খালু মারা গিয়েছিল, উনি মাদার টেক থাকতেন আর কি, অনেক আগে। সেটা কিন্তু আমার প্রথম দিকের নাটক, সেটা আপনি যে নাটকটার কথা বলেন 12 রকম মানুষ করার পরে, আর তখন তো শুধু বিটিভি ছিল, বাণিজ্য আপনার মনে আছে। ওই নাটকটা করার পরে আমার খালু মারা গিয়েছিল, মানে নাটকটা করার সময়কালে আর কি। তো আমি ওই একটা মসজিদ একটা স্কুল ঘরে জানাজা হচ্ছিল, তখন আমি গিয়েছি। তা আমি তখন বুঝিনি যে আমার মানে এতক্ষণ, তখন তো একটা চ্যানেল ছিল, সবাই দেখতো নাটকটা অনেক জনপ্রিয় ছিল, 12 রকম মানুষ। তো আমি যখন ওখানে গেছি জানাজাতে, সব জানাজা দেখে বিশেষ করে ইয়াং এবং ছোট বাচ্চারা সব ছুটে চলে আসছে, জানাজা খুব ঝামেলা হলো। পরে তখন তো দুঃখের সময় আমার খালু, আপন খালু, পরে আমার খালাতো ভাই বললো, বড় আমাদের অনেক বড় খালাতো ভাই, তো ও বললো যে তুই যা, তোর এখানে থাকার দরকার নেই। পরে আমি আর জানাজা এসে পড়েছিলাম, পরে পিছনে গিয়ে পরে তারপর আমি চলে গেছিলাম। এটা আমার সবসময় মনে পড়ে বিশেষ করে। অবশ্যই আমরা আরো আলোচনা করব একটা বিরতির পর। নিচে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর এজাজ, আপনার কাছে যাচ্ছি। এখন আপনি তারকা হওয়ার পর বা সেলিব্রিটি হওয়ার পর ঈদ একরকম, আর ছেলেবেলার ঈদ ছিল আরেক রকম, দুটোর মধ্যে কি পার্থক্য? কোনো অভিজ্ঞতা, কোনো মজার ঘটনা? ছোটবেলার ঈদটা ছিল আমাকে নিয়ে, ঈদ কবে আসবে। আমরা তো প্রতি বছর ঈদে নতুন জামা পেতাম না। আমার একটা কেরোলিনের শার্ট ছিল, এটি আম্মা বাক্সবন্দি করে রাখতেন ন্যাপথলিন দিয়ে। প্রতি ঈদের দিন সকালবেলা সেই কেরোলিনের শার্টটা বের করে দিতেন এবং আমি ঈদের 3 দিন আগে থেকে ভাবতাম যে 3 দিন পরে ওই শার্টটি পরবো, এবং সারাদিন পরবার পর ঠিক সন্ধ্যায় আম্মা কেরোলিনের শার্টটি সিজ করে নিতেন, পরের দিন ওটা পরা যাবে না। আর সেমাই খাবো, আম্মার হাতের সেমাই, এই সেমাই খাবার স্বপ্নও দেখতাম রমজানের প্রথম দিন থেকে, যে 30 দিন পর সেমাই খাবো। আর এখনকার আনন্দ হচ্ছে আমার বউকে নিয়ে, আমার মেয়েদেরকে নিয়ে, আমার ছেলেদেরকে নিয়ে। ঈদের দিন আমার কাটে এদের সঙ্গে। সারা বছরে 364 দিন প্রচণ্ড ব্যস্ততায় কাটাই, এই একটি দিন
সবাই কিনে থাকি, সারাদিন বাসার মধ্যে কোথাও যাই না, এটি আমার সবচেয়ে বড় আনন্দ। এই ঈদে কি টিভি দেখেন, নাটক দেখেন? হ্যাঁ, নাটক। আপনার অভিনীত নাটক বা অন্য নাটক? নাটক দেখি, তার চাইতে বাসায় আড্ডাটা বেশি হয়। আমার তো 2 মেয়ে 2 ছেলে, আমার বউ, 6 জন মিলে বিরাট একটা আড্ডার আসর বসে যায় এবং আড্ডাই বেশি হয়। মাঝে মধ্যে নাটক দেখি, ছবি দেখি। মানে নাটক দেখার মাঝে আড্ডা দিলেও সমস্যা নেই, কারণ বিজ্ঞাপনের যেই বিরতি ওর মধ্যে দিব্যি আড্ডা মারা যায় বা অন্য কাজগুলো সময় থাকে। হ্যাঁ, সেটাই বলছি। ফারুক ভাই, আপনার কাছে একই প্রশ্ন। আমাদের যেটা ছিল, আমরা তো ছোটবেলায় ঢাকা শহরে আসছি, কিন্তু যেটা হতো যে ঈদের তখন তো 1 মাস বন্ধ থাকতো স্কুল, রমজানের সময় 1 মাস বন্ধ থাকতো, তখন আমরা গ্রামে চলে যেতাম। তখন বন্ধ রাখা যেত, কারণ তখন তো এত হরতাল, হরতাল এত ছিল না। সমস্যা ছিল সেই না। কারণে ছিল, সমস্যা ছিল না। তো আমরা যেতাম, মনে আছে তখন শীতকাল থাকতো আর কি, ম্যাক্সিমাম সময় রমজানের ঈদটা, তাই না? আমার তো মনে হয় যে আমাদের ছোটবেলায় থাকতো। শীতকাল, তো আমরা গ্রামে যেতাম। ধরেন দীর্ঘ 11 মাস পরে এই যে যাওয়ার যে আনন্দটা ছিল, মানে যাব তার 1 মাস আগে থেকে আমাদের বাসায়, ঢাকায় আমরা যে বাসায় থাকতাম, ফুর্তি যে আমরা গ্রামে যাব। এই 29 দিন, 28 দিন, 27 দিন, 26 দিন মানে রীতিমতো কাউন্টডাউন। কাউন্টডাউন হতো এবং আমরা যেতাম। এবং আমাদের বাড়িটা ছিল, আমাদের গ্রাম এবং আমার নানা বাড়ির গ্রাম ছিল পাশাপাশি। এই আমাদের গ্রামটা, এখানে ছিল নানা বাড়ি, সামনে পদ্মা নদী। নানা বাড়ির বাড়ি থেকে দেখা যেত নদীতে পাল তোলা। আমি জন্ম থেকে ঘুম থেকে উঠে দেখেছি আমি পদ্মা নদীতে নৌকা যাচ্ছে পাল তুলে। আমরা কবিতা পড়তাম, পালের নাও পাও, পান খেয়ে যাও। তো যাই হোক, তো ওইভাবে আমি বড় হয়েছি এবং ওই আনন্দ নিয়ে আমি গ্রামের মানে বাড়িটা কোথায় আপনার? আমার হরিরামপুর থানা, মানিকগঞ্জ জেলা এখন, কিন্তু ওইটা নাই এখন। ওটা 71-এ নদী গর্ভে বিলীন, আমরা রিফিউজি হয়ে গেছি, আমরা এখন ঢাকাতেই মারা গেছি। যাই হোক, তো যেটা বলছিলাম যে এই যে আনন্দটা করতাম, তারপরে যাওয়ার পরে হয়তো বা দেখা যেত যে এই এই আমরা দাদা বাড়িতে ঈদ করতাম। তো ওই সকালবেলা সবাই মিলে গোসল টোসল করে হয়তো বা একটা, তখন তো ধরেন নতুন কাপড় কেনা হতো না, ডাক্তার যেটা বলে ওইটা আমার ক্ষেত্রেও একই জিনিস। তো হয়তো কি নতুন হয়তো বা প্রতি ঈদে আমি পাঞ্জাবি কিনতে পারতাম না, দিত না আব্বা কিনে। তো এই ঈদে দিল, হয়তো বা আবার কোরবানির ঈদে দিল না, বা রোজার ঈদে দিল না, কোরবানির ঈদে দিল, এইভাবে। তো পুরানো পাঞ্জাবিটাই ধুয়ে টুয়ে ইস্ত্রি করে রাখতাম, যাইতাম ইয়েতে। ও তার আগে যেদিন চাঁদ রাত হইতো ওই দিন আমরা নদীর পাড়ে যেতাম, নদীর পাড়ে ওই চাঁদ উঠতো দেখতাম, তারপরে সেই আমরা গান গাইতাম, এই করতাম। রমজানের রোজা, তখন এই গানটা এত পপুলার ছিল না আমাদের ছোটবেলায়। যাই হোক, এইভাবে দেখতাম। পরের দিন যখন আমরা নামাজ পড়তে যেতাম, আমি আর একটা চ্যানেলে এরকম বলেছি এই গল্পটা, যে নামাজ পড়তে গেলে দেখা যেত তখন তো সবাই সবার পরিচিত, ওই একজন না থাকলে ওর জন্য আমরা বসে থাকতাম। আচ্ছা, তারপরে উনি আসলো, তারপরে নামাজ হলো, এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে যে এই যে আনন্দ, তারপরে মায়ের হাতের আন্তরিকতা খাবার, সবার উফ, মধ্যে। গ্রামের যে ঈদ, সেটা আসলে চিন্তাই করা যায় না। আর এখনকার ঈদ কেমন কাটে? এখনকার ঈদ কাটে বেশিরভাগ সকালে নামাজটা পড়তে যাই, পড়ে তারপরে আসে, তারপরে নিদ্রারত অবস্থায় সারাটা দিন কাটে। মানে এই ঈদের নাটকের দীর্ঘ ধকল, তারপরে একটা তারপরে আমি শীত নিদ্রা যাই না, গরমের নিদ্রা যাই, এবং হয়তো সন্ধ্যার সময় উঠি, গেস্ট আসলে তখন ওই টিভিতে বসি। আর আমার টিভি দেখা হয়, নাটকগুলো দেখা হয়? মোটামুটি আমি চেষ্টা করি, আসলে আমি ঈদের সময় নাটকটা দেখার চেষ্টা করি। নর্মালি তো আমরা টিভি দেখি না, তো ঈদের সময় আমি একটু সিরিয়াসলি দেখতে চাই, কারণ যেহেতু আমি মিডিয়ার সাথে জড়িত আছি, আমার একটু মনে হয় যে দেখা উচিত যে আসলে আমি কি করছি, সবাই কি করছে, তাহলে বিশ্লেষণটা ভালো হয়, যে আমি বলতে পারি। নাহলে তো শুনে বলতে হয়। বা 10টা নাটক হয়েছে বা 20টা নাটক আমি দেখেছি, সব তো আর দেখতে মনে হয়। এইবার নাকি 1000 নাটক হবে সব 1000 নাটক? হ্যাঁ হ্যাঁ, এটা আমি পেপারে এই সংখ্যাটা জানতাম না। হ্যাঁ, আমি পেপারে দেখলাম যে 1000টি নাটক হচ্ছে, মানে 7 দিন বা 10 দিনের ভিতরে। আর এখন আমার এক অন্য প্রসঙ্গে বলছি, আমি এক ডিরেক্টরের কাজ করেছিলাম, তারপর আমি ওরে ফোনে বললাম যে ভাই আপনি নাটক কবে যাবে, বলে যে ঈদের 27তম দিনে। ঈদের 27তম দিনে? মানে ওটাও ঈদের দিন আর কি। এখন মানে ঈদ তো মানে কোরবানি ঈদের আগ পর্যন্ত কি চলতে থাকবে? এরকমই তো হচ্ছে, কারণ আমরা আগে ছোটবেলা প্রথমে জানতাম 1 দিন ঈদ, তারপরে মারা বলতো যে 3 দিন ঈদ থাকে। হ্যাঁ, এখন দেখি যে ঈদের 7ম দিন, ঈদের আবার 7ম দিন কি, ঈদ তো 1 দিন, তারপরে না 2 দিন ঈদ হলাম, এখন 7ম দিন। তো ওই লোক যদি বলে থাকে যে 27, সামনে তো 27তম দিন আসতেই পারে, তো আমাকে খুব সিরিয়াসলি বলেছে ঈদের 27তম দিনে আমার নাটক যাচ্ছে। এরকম অবস্থা। আপনার অভিজ্ঞতা শুনতে চাই। আমার অভিজ্ঞতা, ঈদ মানেই তো আনন্দ। আমার 3 ধরনের আনন্দ, 3 ভাগে আছে। ছোট যখন আমি গ্রামে ছিলাম, তখন ছোট নতুন জামা পাওয়া,
ক্লাস 5-এর থেকে শুরু হলো, ঈদের দিনে বিটিভিতে, টিভি তো চ্যানেল ছিল তো একটাই, ছবি সিনেমা, ঈদের দিন সিনেমা দেখা, ঘোরাঘুরি করা, এইটা। তারপরে আমি ইংল্যান্ডে এসএসসি দেওয়ার পরে ওখানে গেলাম, ওইখানের ঈদের ইয়েটা পাই নাই, কারণ মিক্সড ইয়ে, হয়তো আত্মীয় স্বজন আসলো, কিন্তু আমাদের দেশে যেভাবে ঈদ পালন করা হয়, আমি 16-17 বছর ছিলাম, তো ওই ঈদের আনন্দটা ঈদ বুঝতে পারি নাই ওখানে। ছোটবেলার ঈদ অনেক মজা করেছি, এখনকার ঈদ হচ্ছে বউ বাচ্চা নিয়ে আনন্দ করা, সারাদিন বাসায় থাকা, আর ফারুক ভাই যেটা বলেছেন, ম্যাক্সিমাম সময় দিনে অবশ্য ঘুমাই, সারাদিন রাতে টেলিভিশন দেখার চেষ্টা করি। তবে আমার কাজের থেকে অন্যদের কাজ শোনা, যে কে কাজ ভালো করেছে, পত্রিকার থেকে আমি লিস্টিংসটা বের করি, যে অন্যের কাজটা আমি দেখতে চাই, বিশেষ করে নতুনদের কাজ দেখতে চাই, কে ভালো কাজ করেছে, নতুন এক্সেপশনাল কিছু কিনা দেখার চেষ্টা করি। ঈদের নাটক নিয়ে কি কোনো টেনশন হয় আপনাদের, যে আমার নাটকটা কেমন হবে? বা মানে আমরা জানি চলচ্চিত্র নিয়ে একটা কম্পিটিশন থাকে, নাটকের যদিও সেরকম কোনো ইয়ে নেই, কিন্তু একটা কি কোনো রকমের প্রতিযোগিতা বা কোনো একটা ভালো নাটক কোনটা হচ্ছে, এরকম কি কোনো একটা? না, আমার এই ধরনের কোনো ইয়ে থাকে না, কারণ যেটা আপনি বলেছেন আমাদের মান নির্ণয়ের কিছু নাই। আমি রিয়েলি সরি টু সে দ্যাট, আমাদের কোনো অ্যাওয়ার্ড, কোনো কিছু মেরিট, যোগ্যতার ভিত্তিতে ইয়ে করা হয় না। অনেক কিছুই জাতীয় পর্যায়ের থেকে শুরু করে এটা নিয়ে আমি টেনশন করি না। আচ্ছা, জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হবে আগামীকাল এই সময়ে। শুভরাত্রি।